প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি টপ ট্রেড অর্থাৎ সবচেয়ে বেশি ট্রেড হয়েছে যে সকল স্টক, তার মধ্যে থেকে 10টা স্টক নিয়ে আলোচনা করব এবং এ সকল স্টকের মধ্যে কোনোটা যদি ডিমান্ড জোনে থাকে তাহলে সেটাও আমি বলার চেষ্টা করব এবং এগুলির যে পজিটিভ দিক তুলে ধরার চেষ্টা করব। তাহলে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে আজকে বিস হ্যাচারির। এই স্টকের চার্টেই আমি আছি। এইটার যদি ফান্ডামেন্টালসে আমি একটু যাই তাহলে দেখি যে আমরা ফান্ডামেন্টালসটা কি অবস্থায় আছে। ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের ইপিএস খুব ভালো মাত্রায় পজিটিভ এবং এটার একটা ভালো নিউজ আছে। এরকম একটা ভালো নিউজ থাকা সত্ত্বেও এই স্টকটার প্রাইস কেন কমে যাচ্ছে বা গেল এটা বলা মুশকিল। এইখানে দেখেন যে গতকালকে তারা যে নিউজটা দিয়েছে, দ্য কোম্পানি হ্যাজ ইনফর্মড দ্যাট দ্য বোর্ড has decided to set up a small scale semi-automated feed mills for own consumption which will reduce production cost and have a positive impact on earnings। অর্থাৎ তারা বলেছে যে স্মল, খুবই ছোট্ট ভলিউমে তারা সেমি অটোমেটেড ফিড মিল তারা সেট আপ করতে যাচ্ছে, যার ফলে তাদের নিজেদের কনজাম্পশনের জন্য বাইরে থেকে প্রোডাক্ট কিনতে হবে না। তাদের যে নিজেদের কনজাম্পশন, এইটার কারণে তাদের প্রোডাকশন যে কস্ট সেটা রিডিউস করবে অর্থাৎ কমাবে এবং এই প্রোডাকশন কস্ট কমানোর ফলে যেটা হবে পজিটিভ ইম্প্যাক্ট অন আর্নিংস, তাদের আর্নিংসে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তাহলে এটা যেহেতু তারা ডিক্লেয়ার করে দিল, খুব ভালো ব্যাপার। এটা ডিক্লেয়ার করেছে, এই স্টকে যারা বিনিয়োগকারী আছেন তাদের জন্য এটা অবশ্যই ভালো। তাহলে থার্ড কোয়ার্টারের ইপিএস গত বছর ছিল 60 পয়সা, তাহলে এইখানে থার্ড কোয়ার্টারের ইপিএস অনেক পজিটিভ হবে, এই ইঙ্গিতটা বিস হ্যাচারির এই নিউজ থেকে পাওয়া গেল। তাহলে বিস হ্যাচারি এখন যেখানে আছে প্রাইসগত দিক থেকে সেটা যদি একটু দেখি তাহলে দেখেন যে এই স্টকটার প্রাইস আজকে সর্বোচ্চ পরিমাণ কমেছে, অর্থাৎ নেগেটিভ ভল্টেড 8 টাকা 80 পয়সা কমেছে। আর যেখানে এটা আছে এখান থেকে কমলে হয়তো 1-2 টাকা আগামীকাল কমতে পারে অথবা এখান থেকে পজিটিভ হয়ে যেতে পারে, কারণ এরকম একটা পজিটিভ নিউজ দেওয়ার পরেও এই স্টকটা কমে যাওয়ার কোনো কারণ আমি দেখি না। আর যদি কমেও যায়, অনেক বেশি কমে যায়, তাহলে হয়তো আরো 5 টাকা বা 4 টাকা এদিকে কমে 75-76 টাকা থেকে অবশ্যই এই স্টকটা পজিটিভ হতে পারে। তারপরে গতকালই আমি বিএসসির একটা ভিডিও দিয়েছিলাম এবং এটা ডিমান্ড জোন দেখিয়েছিলাম যে 85 টাকা আর নিচে হচ্ছে 82-81-82 টাকা এই দিকটায়। তবে এই স্টকটার কিন্তু ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে 92 টাকা থেকে, যে জায়গায় এর একটা ব্রেকআউট লেভেল ছিল এবং এই হাই প্রাইসটা ছিল ডিসেম্বরের 19 তারিখ থেকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। তাহলে আমরা দেখি যে এইখানে ডিমান্ড ক্রিয়েট হওয়ার ফলে বায়ার এবং সেলারের যে রেশিও সেটা কি অবস্থায় আছে। তাহলে বায়ার টোটাল বাই হয়েছে 10,17,658টি ইউনিট এবং সেল হয়েছে 5,88,788টি ইউনিট এই বিএসসির। তাহলে অবশ্যই এখানে ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে। এখন এরকম হতে পারে যে এখান থেকে আগামীকাল হয়তো একটু নেগেটিভ থাকতে পারে, একটু স্লো থাকতে পারে, তারপরে বাড়তে পারে, এরকম হতে পারে। আসলে কোন জায়গায় একটা স্টকের ডিমান্ড ক্রিয়েট হবে এবং কোন জায়গাটা সাপ্লাই ক্রিয়েট হবে, এইটা আগের যে প্রাইস হিস্ট্রি সেইটা থেকে কিছুটা আন্দাজ করা যায়। তাহলে আগের যে প্রাইস হিস্ট্রি আমি যেটা বললাম যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যে জায়গাটায় প্রাইসটা ছিল সেই জায়গায় ডিমান্ড ক্রিয়েট হলো। এখন এখানে দেখার বিষয়, যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন এই বিএসসি তে, তাহলে এটা মুভিং এভারেজের যে ভ্যালু অর্থাৎ 93.3 এই জায়গার নিচে যদি নেমে যায় তাহলে অবশ্যই এখান থেকে স্টপ লস নিতে হবে। এরপরে এসপি সিরামিক, এই স্টকটারও আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই স্টকটা পজিটিভ হয়েছে এবং এর যে ডিমান্ড জোন 21 টাকা 60 পয়সা উপরে, নিচে 16 টাকা 30 পয়সা। এই 21 টাকা 60 পয়সা এই জায়গাটা টাচ করেই প্রাইসটা কিন্তু উপরের দিকে গেছে এবং একটা সুন্দর একটা হ্যামার ক্যান্ডেলের মতো এবং বুলিশ এনগালফিং প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছিল। আমি বলেছিলাম যে এই স্টকটাতে কেউ এন্ট্রি নিলে 22 টাকা 40 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে অবশ্যই স্টপ লস নিতে হবে। তাহলে আজকে কিন্তু প্রাইস কমে গেলেও এটা যে নেগেটিভ, একেবারে নেগেটিভ ইঙ্গিত দিয়েছে বিষয়টা এরকম না। তবে আমি গতকাল যেটা বলেছি আজকেও সেটাই বললাম, 22 টাকা 40 পয়সার নিচে নেমে গেলে অবশ্যই স্টপ লস নিতে হবে এই অবস্থা থেকে এসপি সিরামিক থেকে। এরপরে দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা এখন যে জায়গায় প্রাইস গেছে এটা একটা ডব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছিল। যদি এই জায়গাটা আপনারা দেখেন তাহলে এভাবে করে এভাবে ডব্লিউ প্যাটার্ন এই নেক লাইনটা যখন ব্রেক করলো একটা প্রফিট কিন্তু দিয়েছে। তাহলে প্রফিট দিয়ে এখন যেখানে এর প্রাইস
প্রাইসটা অবস্থান করছে আমরা দেখি আগে কোন সময়গুলাতে বর্তমান জায়গার প্রাইসে এই স্টকটা ছিল। তাহলে জুলাই 2024-এও এই জায়গায় ছিল, মে 2024-এ ছিল, আবার এপ্রিল 2024-এও এই জায়গা অর্থাৎ এই জায়গায় প্রাইস ক্লোজিং হয়েছে আজকে 32 টাকা লেভেলে ছিল, আর আজকে যেখানে প্রাইস ক্লোজিং হয়েছে 30 টাকা 40 পয়সা, এবং গত দিনের থেকে প্রাইস বেড়ে গেছে। তবে যে বিষয়টা এখানে আরো একটা যেটা দেখার, সেটা এইখানে ভলিউমটা গ্রাজুয়ালি কিন্তু না বাড়লেও ভলিউমের যে একটা ধারাবাহিকতা সেইটা কিন্তু ধরে রেখেছে। তাহলে যদি এই জায়গাটা ব্রেকআউট করতে পারে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা। যারা এই স্টকটাতে আছেন এই অবস্থায় এন্ট্রি নেওয়াটা আসলে খুবই রিস্কি, কিন্তু যারা আছেন তারা 30 টাকা 32 টাকার উপরে যদি এই স্টকটা প্রাইস ক্লোজ করতে না পারে, ডিজিআইসি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে অবশ্যই এইখান থেকে সেল দিয়ে প্রফিট টেক করতে হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি মিডল্যান্ড ব্যাংকের যে ড্রয়িংটা এখানে দেখিয়েছি, এই জায়গাটা অর্থাৎ 25 টাকা নিচে উপরে 29 টাকা এই এরিয়াটায় গেলে এটা একটা সেল প্রেসার ফেস করবে, যে জায়গাটায় এই স্টকটার প্রাইস জানুয়ারি 19 থেকে ফেব্রুয়ারি 18 অর্থাৎ পুরো এক মাস যাবত এই জায়গাটার মধ্যে প্রাইসটা ছিল নিচে 25 টাকা উপরে মোটা দাগে 29 টাকা। তাহলে এখন 2 দিন পজিটিভ হওয়ার পরে আজকে কিন্তু সেল প্রেসার ফেস করেছে, তবে ভলিউম কমে যায়নি। প্রাইসটা যে একদম কমে গেছে সেটা না, তবে এই স্টকটা যেহেতু অনেক উপর থেকে 34-35 টাকা থেকে নিচে এসেছিল 14 টাকা 15 টাকা এই দিকটায়, সেখান থেকে 19 টাকায় গেল, তাহলে এই স্টকটা উপরের দিকে যেতে পারে। আর এটা আমরা দেখি যে এইখানে আজকে আসলে সেল বেশি হয়েছে না বাই বেশি হয়েছে। এই অবস্থাতেও কিন্তু এই স্টকটায় বাই বেশি হয়েছে, অর্থাৎ 3,31,58,136টা ইউনিট বাই হয়েছে এবং সেল হয়েছে 31,13,394টা ইউনিট। আর একটা নিউজ এই স্টকের আছে, সেটা আমি আপনাদের একটু দেখাই যে এই মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণার যে তারিখ সেটা কিন্তু 29শে এপ্রিল। এই জায়গাটা আপনারা একটু দেখেন, 29শে এপ্রিল বিকাল 5টায় মিডল্যান্ড ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করবে। যদি পজিটিভ ডিভিডেন্ড ঘোষণা করতে পারে তাহলে মিডল্যান্ড ব্যাংকের প্রাইস আরো একটু বেড়ে যেতে পারে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর এইখানে আমরা একটু দেখি যে ইপিএস গত দিক থেকে কি অবস্থায় আছে। ইপিএস আসলে যে খুব ভালো অবস্থানে আছে সেটা বলা যাবে না, এটা সেকেন্ড কোয়ার্টারে পজিটিভ থাকলেও থার্ড কোয়ার্টারে নেগেটিভ, এবং গত বছর মাত্র 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তাহলে ডিভিডেন্ডে এটা এবারও হতাশ করবে, তাহলে এই স্টকটাতে আসলে ক্রেজি হয়ে এই অবস্থায় কেনার কিছু আছে বলে আমি মনে করি না। এরপর ইস্টার্ন লুপ নিয়ে আমি ভিডিও দিয়েছি, আমি বলেছি এটা একটা রেজিস্ট্যান্স ফেস করছে, এইখানে লোভে পড়ে সামান্য লাভের আশায় ক্যাশ আটকে যাবে, এই অবস্থায় বিনিয়োগ না করা ভালো। এরপরে আরো একটা স্টক, এটা বিনিয়োগকারীদের খুবই পেইনের মধ্যে রেখেছে, এআইএল। এই স্টক যদি 54 টাকা থেকে 42 টাকা এর মধ্যে এই স্টকটা পজিটিভ না হয়, যেহেতু এটা 80 82 85 এরও উপর থেকে 90 95 থেকে নিচের দিকে ডাউন ট্রেন্ডে আসছে, তাহলে মানুষ কেন অ্যানালাইসিস শিখবে। আমি এটা বলেছিলাম যে 42 থেকে 52 54 এই এরিয়াটার মধ্যে যদি পজিটিভ না হয়, তবে সেই এরিয়াটার মধ্যেও এই স্টকটা পজিটিভ হতে পারছে না। একটা জিনিস দেখেন যে 51 52 এই দিকটায় কয়েকটা দিন অর্থাৎ 5-7 দিন প্রাইসটা ছিল, এখন এই যে 45 টাকা এই জায়গায়ও এই প্রাইসটা কিন্তু 44-45 টাকায় 3 দিন 4 দিন ধরে আছে এই এআইএল এর প্রাইস। তাহলে এখান থেকে নেমে যেতেও পারে আবার নাও নামতে পারে। একটা জিনিস এখানে ভাবার এবং দেখার, সেটা এর আরএসআই কিন্তু দীর্ঘদিন যাবত মার্চ মাসের ফার্স্ট উইক থেকে বর্তমান সময় পর্যন্ত 30 নিচে অবস্থান করছে। তাহলে 30 নিচে অনেক দিন একটা স্টকের আরএসআই থাকে না, এটা হয়তো থার্ড কোয়ার্টারের ইপিএস ঘোষণার একটা ডেট যখন হবে তখন এটা পজিটিভ হতে পারে। এবং এটা ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখেন 2016 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ডিভিডেন্ড হিস্ট্রি এরা 10%-এর কমে কোনো দিনই ডিভিডেন্ড দেয় নাই, এবং গতবার 20% দিয়েছিল, 10% ক্যাশ 10% স্টক। এর আগেও 35% পর্যন্ত ডিভিডেন্ড দেওয়ার হিস্ট্রি এই স্টকটার আছে। তাহলে ইপিএস কিন্তু গতবারের তুলনায় বেশ পজিটিভ, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার পজিটিভ যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে বা রাখতে পারে, প্রোডাকশনে থাকে এবং ভালো ব্যবসায় থাকে, তাহলে ভালো ডিভিডেন্ড দিতে পারে এবং ডিভিডেন্ড কেন্দ্রিক এই স্টকটা কিন্তু বাড়তে পারে। এবং এখন যেখানে এসেছে 20% ডিভিডেন্ড দেওয়া একটা স্টক, এটা আমার মনে হয় যে ফেয়ার প্রাইসে এসেছে এবং এটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা একটু দেখি যে বায়ার সেলার রেশিওটা কিরকম ছিল। আজকে দেখেন 4,46,997টা ইউনিট এই স্টকের আজকে বাই হয়েছে এবং সেল হয়েছে 3,50,901টা। তাহলে অবশ্যই বাই বেশি হয়েছে, তার মানে ডিমান্ড ক্রিয়েট হয়েছে। এখান থেকে প্রাইস যে কমবে না এরকম না, কমে যেতে পারে, তবে এখান থেকে এখন কমলেও খুব অনেক বেশি কমে অনেক নিচে নেমে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমিয়ে ফেলেছে। কমলে হয়তো অল্প একটু কমতে পারে, 42-43 টাকা এদিকে আসতে পারে, এখান থেকে আবার পজিটিভ হবে, এরকম হয়তো থার্ড কোয়ার্টার পর্যন্ত এই স্টকটা আচরণ করতে পারে। এরপরে সাজি বাজার পাওয়ার, এই স্টকটা
কিন্তু ডিভিডেন্ড এবং ইপিএস গত দিক থেকে বেশ খারাপ না, অনেক ভালোই। দেখেন 12% ক্যাশ ডিভিডেন্ড 2016 থেকে বর্তমান সময় পর্যন্ত 11%-এর কমে ডিভিডেন্ড কখনোই দেয় নাই, এবং এই স্টকটা 33% বা তারও বেশি বা তার আশেপাশে ডিভিডেন্ড দেওয়ার হিস্ট্রি অনেক 2016 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। আর ইপিএস গত দিক থেকে যদি বলি তাহলে ইপিএস গতবারের সাথে তুলনা যদি করা হয় তাহলে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার নেগেটিভ, থার্ড কোয়ার্টার যদি পজিটিভ ধরে রাখতে পারে তাহলে এর প্রাইসের যে ট্রেন্ড এটা বজায় থাকবে, নতুবা এই ট্রেন্ড হয়তো বজায় থাকবে না। আর এখন যেখানে গেছে এটা রেজিস্ট্যান্স ফেস করবে 42 টাকা থেকে 43-44 টাকা এই এরিয়াটা, তাহলে এইখানে ভলিউমের সাথে সাথে যদি বায়াররা শক্তিশালী থাকতে পারে তাহলে প্রাইসটা বেড়ে আরো একটু উপরে যেতে পারে, তাছাড়া উপরে যাওয়ার সম্ভাবনা কম। বেক্সিমকো ফার্মা নিয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপরে আমি ফাইন ফুডস এর চার্টে আসলাম। এই ফাইন ফুডস দেখেন যে এখানে বেশ কিছুদিন যাবত অর্থাৎ জানুয়ারি মাস থেকে 25 সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটার প্রাইস কিন্তু নিচে 178, উপরে মোটা দাগে 200, এর ভিতরেই লেনদেন হচ্ছে, নিচেও যাচ্ছে না উপরেও আসছে না। আজকে যেটা হয়েছে সেটা 178 বা 79 এই দিকটা থেকে ক্লোজিং করেছে 193 টাকা 40 পয়সা, এবং মুভিং এভারেজের ভ্যালুর উপরে গেছে, এবং মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী এটা বাই সিগন্যাল আজকে দিয়েছে। এরকম হলে কোন স্টকের প্রাইস পজিটিভ থাকার সম্ভাবনা থাকে বা পজিটিভ থাকার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এই স্টকটা বারবার বাই সিগন্যাল দিয়েও অনেক বেশি পজিটিভ হচ্ছে না। তবে আজকে যেটা দেখার বিষয় যে গত দিনের থেকে ভলিউমটা আজকে অনেক বেশি বাড়েনি, অল্প কিছু বেড়েছে, কিন্তু প্রাইসটা গত দিনের থেকে বেশ ভোলাটাইল ছিল। তাহলে এই সব জায়গায় যারা স্মার্ট মানি ম্যান তারা অ্যাক্টিভ, এই বিষয়টা বলা যায়, এইটা খেয়াল রাখতে পারেন। তবে সেরকম নাও হতে পারে, তবে এর যে ভলিউমের ধারাবাহিকতা বা ভলিউমের যে কম বেশি সেটা দেখে বলাই যেতে পারে যে এখানে স্মার্ট মানি থাকতে পারে, কারণ এটা 16 এপ্রিল 2025-এ দেখেন অনেক বেশি লেনদেন হয়েছিল, কিন্তু প্রাইসটা বাড়েনি, বরং প্রাইস কমেছিল। তার মানে এখানে ক্যাশ ইনজেক্ট হয়েছে, হয়তো সময় লাগবে, কতদিন লাগবে এটা বলা যাবে না, তবে এগুলি একটা প্রাইস র্যালি করবে ফাইন ফুডস, এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন। এরপরে ডরিন পাওয়ার, এই স্টকটা দেখেন যে পাওয়ার সেক্টরের এই স্টকটা কিন্তু 17 টাকা থেকে উপরে কিন্তু 29 টাকা 30 টাকা এই দিকটা পর্যন্ত গিয়েছিল। সেটা কবে? অক্টোবর থেকে নভেম্বর, এই 1-1.5 মাসের মধ্যে এই স্টকটা কিন্তু প্রায় 80%-এর কাছাকাছি প্রাইস র্যালি করেছিল বা প্রফিট দিয়ে ফেলেছিল। পরে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এটা ডাউন ট্রেন্ডে ছিল, পরে মার্চের লাস্ট উইক থেকে এই স্টকটা পজিটিভ হওয়া শুরু করে, এবং আজকে এটা প্রায় 7.5% এর প্রাইসটা পজিটিভ বেড়েছে। তবে এটা একটা রেজিস্ট্যান্স লেভেলে গেছে, যদি আগামী দিন এই ভলিউমের ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং প্রাইসটা একটু বাড়ে তাহলে এটা ব্রেকআউট করতে পারে, আর ব্রেকআউট যদি করে তাহলে এটা আবার ওই আগের জায়গা অর্থাৎ 28-29 টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে। তবে এটার যে ফান্ডামেন্টাল দিকটা সেটা আমরা একটু দেখি, যে গত বছর এই স্টকটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 10%, এবং 16 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যদি দেখা হয় তাহলে এই স্টকটা 30%-এর উপরে ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই কখনো। তবে ক্যাশ এবং স্টক মিলিয়ে এই স্টকটা 30% ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরকম 2016 সাল থেকে 22 সাল পর্যন্ত দেখলে অনেকগুলি পাওয়া যায়। 22 সালে, 19 সালে, 16 সালে 30% ডিভিডেন্ড ঘোষণা করেছিল স্টক ক্যাশ মিলিয়ে, এবং গত 2 বছর অর্থাৎ 23 সাল এবং 24 সালে এটা 11% এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তাহলে এইবার সেটা দিতে পারবে কিনা সেটা যদি আমরা দেখি, তাহলে গত বছর ইপিএস গেইন করেছিল 1 টাকা 81 পয়সা, আর এবার ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার মিলিয়ে 2 টাকা 1 পয়সা ইপিএস গেইন করেছে। তার মানে গতবারের থেকে পজিটিভ আমি বলবো, এবং থার্ড কোয়ার্টারে যেটা ছিল সেটা হচ্ছে 60 পয়সা নেগেটিভ। কিন্তু এই স্টকটা 16 সাল থেকে বর্তমান সময় অর্থাৎ 23 সাল পর্যন্ত যদি দেখা হয় তাহলে এটা নেগেটিভ ইপিএস কখনোই হয় নাই 24 সাল ছাড়া। তাহলে যেহেতু পাওয়ার সেক্টর এখন একটু ভালো করছে, তাহলে এই থার্ড কোয়ার্টারের ইপিএস যদি পজিটিভ হয় এই ডরিন পাওয়ারের, এটা ভালো একটা প্রাইস র্যালি করবে, এটা আন্দাজ করা যায়। তবে করবেই বিষয়টা এভাবে বলা যাবে না, তবে করতে পারে। এখানে আরো একটা বিষয় যেটা দেখার আছে, এটা দেখেন যে ডিরেক্টর হোল্ডিং 66.61%। ডিরেক্টর হোল্ডিং যেহেতু 66-67%-এর মতো, তাহলে এই স্টকটা যদি ব্যবসায় খারাপ করে তাহলে বোর্ড অফ ডিরেক্টররা অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। তারা চাইবে না যে তাদের কোম্পানি খারাপ করুক। তাহলে
এই স্টক ভালো একটা প্রাইস র্যালি করবে এটা ধারণা করা যায়, তবে সেরকম নাও করতে পারে। আপনারা অবশ্যই বুদ্ধি বিবেচনা খাটিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আজকে এটা বায়ার এবং সেলারের যে রেশিওটা সেইটা আমরা একটু দেখি, এবং এটা আজকে যেখানে প্রাইস ছিল সেই জায়গায় এটা ডিমান্ড জোনে ছিল কিনা। দেখেন যে আজকে 8,44,550টা ইউনিট এইটার বাই হয়েছে এবং সেল হয়েছে 4,55,500। তাহলে প্রায় দ্বিগুণের কাছাকাছি বায়ার বেশি ছিল, তাহলে অবশ্যই এখানে ডিমান্ড ছিল আজকে এই স্টকটার। তাহলে এখান থেকে আগামী দিনে এই স্টকটার প্রাইস নাও কমতে পারে, কারণ এখানে একটা নিউজ তারা গতকাল দিয়েছে। আপনারা দেখেন যে 23শে এপ্রিল এই স্টকটার থার্ড কোয়ার্টারের ইপিএস ঘোষণার ডেট। যদি ইপিএস পজিটিভ হয় তাহলে কিন্তু এই স্টকটা ভালো একটা প্রাইস র্যালি করবে, এই ধারণাটা করা যায়। তাহলে এই ছিল আপনাদের সামনে আজকে আমার আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।